শুনতে শুনতে এতই কাতর হয়ে উঠল মেয়েটি যে একজনের দীর্ঘশ্বাস মিশে যেতে লাগলো আরেকজনের সাথে। আমার নীলনয়না শিক্ষিকার সাথে আমি মেতে উঠলাম জুভেন্ডিসের শিল্পকলার গল্পে। ঘুণাক্ষরে টের পেলাম না আমার পিঠে একটা আরছোলা ছেড়ে দেওয়ার মতলব করেছে সে। ওদিকে স্যার হেনরি গল্প জুড়ে দিয়েছেন ওয়াকফোর্ড স্কোয়ার্স এর শিক্ষাপ্রণালী সম্বন্ধে। জুভেন্ডিতে হাতের প্রতিশব্দ উচ্চারণ করল মেয়েটি। সাথে সাথে তার একটা হাত নিজের হাতে তুলে নিলেন স্যার হেনরি। চোখের প্রতিশব্দ বলতেই চোখ রাখলেন বাদামি একজোড়া চোখে। ঠোঁটের প্রতিশব্দ বলতেই ঠিক এই সময় পিঠে আরশোলা ছেড়ে দিয়ে খিলখিল করে হাসতে হাসতে পালালো আমার সুন্দরী শিক্ষিকা। এই আরশোলা জিনিসটাকে আমি সবচেয়ে ঘৃণা করি। লাফিয়ে উঠে একটা কুশন ছুঁড়ে দিলাম মেয়েটির দিকে। আর ঠিক এই সময়ে কি লজ্জার ব্যাপার, দুজন রক্ষীসহ প্রবেশ করলো নাইলে পোথা। কুশনটা তো আর ফেরানো যাবে না, ওটা গিয়ে আঘাত হানলো এক রক্ষীর মাথায়। কিন্তু এমন একটা ভাব করলাম যেন কুশনটা আমি ছুঁড়িনি। ওদিকে দীর্ঘশ্বাস বন্ধ হয়ে গেছে গুডের। গলা ফাটিয়ে জুভেন্ডি ভাষার 12টা বাজাতে লাগলো সে। হাস্যকর ভঙ্গিতে শীষ দিতে লাগলেন স্যার হেনরি। আর একেবারে বোবা বনে গেল 3 মেয়ে। লাইলে পথার মুখ প্রথমে লাল টকটকে, পরে মিতের মতো ফ্যাকাশে হয়ে গেল। রক্ষী শান্ত স্বরে ওয়াকফোর্ড স্কোয়ার্স এর শিষ্যার দিকে আঙুল তুলে বলল, নাইলে পোথা, ওই মেয়েটিকে শেষ করে দাও। ইতস্তত করতে লাগলো রক্ষী দুজন। আমার কথা কানে গেছে? আবার উচ্চারিত হলো শান্ত স্বরে, নাকি যায়নি? এবার বর্ষা উঁচিয়ে এগোলো তারা। আর সেই সময়ে সংবিত ফিরে পেয়ে স্যার হেনরি দেখলেন হাসিখুশিময় একটা পরিবেশ ভয়ঙ্কর আকার ধারণ করতে যাচ্ছে। থামো! আতঙ্কে অসাড় হয়ে যাওয়া মেয়েটির সামনে ঝাঁপিয়ে পড়ে ক্রুব্ধ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন স্যার হেনরি, ছি রানী ছি! ওকে তুমি মারতে পারবে না, ওর জন্যে খুব দরদ দেখছি। রাগে জ্বলতে জ্বলতে বলল, নাইলে পোথা, কিন্তু ও মরবে, মরবেই। মাটিতে পা ঠুকলো সে। বেশ, বললেন তিনি, তাহলে আমিও মরব ওর সাথে। রানী, আমি তোমারই অনুগত, আমাকে নিয়ে যা খুশি করতে পারো তুমি। বউ করে উজ্জ্বল 2 চোখ মেলে রানীর দিকে চেয়ে রইলেন তিনি। তোমাকেও মারতে চেয়েছিলাম আমি, বলল রানী। খুব খারাপ ব্যবহার করেছ তুমি আমার সাথে। সুন্দর দুটো চোখ থেকে গড়িয়ে এলো পানি। সাথে সাথে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলেন স্যার হেনরি। একটু আগের পরিস্থিতি বিবেচনা করে দৃশ্যটা কেমন যেন অবাস্তব ঠেকলো আমার কাছে। খানিক পরে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল নাইলে পোথা। কিছুক্ষণ পর ফিরে এলো একজন রক্ষী। বলল, মেয়েগুলোকে কোনো শাস্তি দেয়া হবে না, তবে শহর ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে তাদের। যাই হোক, কাজ চালানোর মতো জুভেন্ডি কিন্তু আমাদের শিখিয়েছে ওরা। আমাকে যে মেয়েটি শেখাচ্ছিল আরশোলার ঘটনাটা ভুলে গিয়ে আমার প্রিয় 6 পেনির ফুটওয়ালা মুদ্রাটা উপহার দিলাম তাকে। তারপর আমাদের পড়ানোর জন্যে আবার ফিরে এলো আগের শিক্ষকেরা। আমিও হাঁফ ছেড়ে বাঁচলাম। সেই রাতে খুব ভয়ে ভয়ে খেতে গেলাম আমরা। কিন্তু নাইলে পোথা এলো না। তার নাকি ভীষণ মাথা ধরেছে। 3 দিন ভোগার পর ভালো হলো সে এবং চতুর্থ রাতে খাবার টেবিলে যোগ দিল। খাবার পর সে বলল, এ যাবৎ আমরা কতটা শিখলাম তার একটা পরীক্ষা নেওয়া দরকার। পরীক্ষা শেষে খুবই খুশি হলো সে। বলল, এবার সে নিজে আমাদের একটা জিনিস শেখাতে চায়। যতক্ষণ আমরা কথা বললাম, হাসাহাসি করলাম, হাতির দাঁতের একটা চেয়ারে বসে বসে সব লক্ষ্য করলো সোরাইস। মাঝে সাঝে 2-একটা কথা বলল আর মুচকি মুচকি হাসলো। ওদিকে আই গ্লাসের ভেতর দিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল গুড, যেন ধীরে ধীরে আত্মসমর্পণ করছে সৌন্দর্যের কাছে। সোরাইসকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে হঠাৎ একটা উপলব্ধি হলো আমার। নাইলে পোথাকে ভীষণ ঈর্ষা করে সে। এটা আমাকে খুবই অস্বস্তিতে ফেললো যে
সেও ঝুঁকে পড়েছে স্যার হেনরির উপর। অবশ্য আমি যে নিশ্চিত হলাম তা নয়। সোরাইসের মতো ঠান্ডা মেয়েকে বোঝা খুবই কঠিন, তবে ছোটোখাটো দু একটা জিনিস আমি ঠিকই লক্ষ্য করেছি। আর হাতি শিকারীরা শুকনো ঘাস উড়িয়ে দিয়েই বাতাসের গতি বুঝতে পারে। কেটে গেল আরও 3টে মাস। জুভেন্ডি ভাষায় দক্ষ হয়ে উঠলাম আমরা। জনসাধারণ থেকে সভাসদ সবাই খুব পছন্দ করতে লাগলো আমাদের। গ্লাস তৈরির কৌশল শিখিয়ে দিলেন স্যার হেনরি। স্টিম ইঞ্জিন ও অন্যান্য বিষয়ে বক্তৃতা দিলেন শিক্ষিত মানুষের সমাবেশে। কিছুদিন পর জনসাধারণ বলল, আমাদের আর কোনো মতেই দেশের বাইরে যেতে দেয়া চলবে না। 2 রানের দেহরক্ষী বাহিনীর অফিসার পদে নিয়োগ করা হলো আমাদের। প্রাসাদে বরাদ্দ করা হলো স্থায়ী বাসস্থান। এমনকি জাতীয় নীতির ব্যাপারেও পরামর্শ চাওয়া শুরু হলো। ওদিকে পরোক্ষভাবে পুরোহিতদের মহাশত্রু হয়ে উঠলাম আমরা, কারণ এতদিন যাবৎ ওরাই ছিল জুভেন্ডিসের একমাত্র শিক্ষিত সম্প্রদায়। কিন্তু আমাদের সাথে মেশার পর জনসাধারণ আর ওদের খুব একটা পাত্তা দিচ্ছিল না। তাছাড়া আমাদের অত বড় পদ দেওয়াও তাদের রাগের কারণ। আরেকটা ভয়ের ব্যাপার হলো, নাস্টার নেতৃত্বে আমাদের বিরুদ্ধে জোট পাকাচ্ছে বড় জমিদারেরা। আমাদের উপর নাস্টার অপরিসীম ঘেনা, কারণ নাইলে পথাকে বিয়ে করার খুব একটা খায়েশ ছিল তার, কিন্তু আমরা হয়েছি তার পথের কাঁটা। আমরা এখানে আসার পর থেকেই তার উপর সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলেছে নাইলে পথা। এক রানে হাতছাড়া হয়ে যাবার পর তার মনোযোগ গেল সোরাইসের দিকে। কিন্তু কিছুদিনের মধ্যেই তার মনে হলো সে যেন কোনো পাহাড়কে প্রেম নিবেদন করেছে। এরপর কিছু তিক্ত ঠাট্টা তার প্রেমের সমাধি রচনা করলো। রেগেমেগে শেষমেশ সিদ্ধান্ত নিল নাস্টা তার অধীনের 30,000 সৈন্য নিয়ে সে রাজধানী আক্রমণ করবে। আমাদের কাটামুন্ডু দিয়ে তোরণ সাজাবে মিলোসিসের। গোপন সূত্রে খবরটা পেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে উঠল নাইলে পথা। রাতে খাবার টেবিলে বসে আমাদের সব কিছু খুলে বলল সে। ঠোঁট কামড়াতে লাগলেন স্যার হেনরি। তা রানী নাস্টাকে কি জবাব দেবে, বললাম আমি। জবাব মাকুমাজন। মৃদু কাজ ঝাঁকিয়ে বলল সে। আমি জানি না। তাছাড়া অসহায়া একটি মেয়ে 30,000 সৈন্যের বিরুদ্ধে কি করতে পারে। গাঢ় চোখে সে তাকালো কার্টিসের দিকে। পরামর্শ করার জন্যে উঠে পাশের একটা ঘরে গেলাম আমরা। কোয়ার্টারমেইন, একটা কথা আছে, বললেন স্যার হেনরি। শুনুন, ব্যাপারটা সম্বন্ধে কিছুই বলিনি, কিন্তু আমার ধারণা আপনি নিশ্চয় আন্দাজ করেছেন। নাইলে পথাকে ভালোবেসে ফেলেছি। এখন কি করা যায় বলুন তো? আজ রাতেই কথা বলুন নাইলে পথার সাথে, বললাম আমি। এটাই সুবর্ণ সুযোগ, হারালে আর পাবেন না। ওকে বলুন মাঝরাতে ও যেন দেখা করে বড় হলঘরের রাডেমাসের মূর্তির কাছে। আমি পাহারা দেব। আর সময় নেই কার্টিস, যা করার করতে হবে এখনই। এবার আরেকটা ঘরে গেলাম আমরা। হাত দুটো সামনে রেখে অত্যন্ত বিষণ্ণ মুখে বসে আছে নাইলে পথা। কিছুটা সরে গল্প করছে গুড ও সোরাইস। সময় কেটে যাচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কথা বলার সুযোগ পাচ্ছেন না স্যার হেনরি। এদিকে আমি জানি আর মিনিট 15-এর মধ্যেই চলে যাবে রানীরা। কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল মাথায়। বউ করে বললাম, অনুগ্রহ করে রানী কি তার অনুগতদের গান গেয়ে শোনাবে? আজ রাতে আমাদের মন খুব ভার হয়ে আছে। আমার গান মাকুমাজন কারো মনের ভার হালকা করতে পারে না, তবু গাইছি যদি তোমরা আনন্দ পাও। টেবিলের উপর থেকে জিথার জাতীয় একটা বাদ্যযন্ত্র তুলে নিল সোরাইস, টোকা দিল তারে। হঠাৎ করেই শুরু হয়ে গেল গান। সোরাইসের কণ্ঠ অসাধারণ। সুর চড়তে চড়তে শেষে যেন গলে যেতে লাগলো। পৃথিবীর সমস্ত দুঃখ আর হারানোর বেদনা যেন তাতে মেশানো।
আর শুধু মনে হলো গানটা যদি লিখে রাখতে পারতাম। গানের দ্বিতীয় স্তবক শুরু হতেই ফিসফিস করে বললাম, এখনই কার্টিস, আর দেরি নয়। নাইলে পোথা, বললেন তিনি, আজ রাতে তোমার সাথে কিছু কথা বলা দরকার, অত্যন্ত জরুরি। দয়া করে না বলো না। তা কী করে তা কী করে সম্ভব? সামনের দিক থেকে চোখ না সরিয়ে বলল নাইলে পোথা, রানীদের জীবন অন্যান্যদের মতো সহজ নয়। সবসময় আমাকে ঘিরে থাকে লোক, নজর রাখে আমার উপর। শোনো, মাঝরাতে বাডে মাসের মূর্তির কাছে থাকবো আমি। জায়গাটা পাহারা দেবেন মাকু মাজন, সাথে থাকবে সেই জুলু। এসো কিন্তু রানী। ব্যাপারটা সুবিধে ঠেকছে না। আগামীকাল এই সময়ে শেষ হয়ে এলো গান। সুরের শেষ রেণুগুলো ভেসে বেড়াচ্ছে বাতাসে। ধীরে ধীরে মুখ ফেরাচ্ছে সোরাইস। যাব আমি, চকিতে বলল নাইলে পোথা। 16। এখন রাত, গভীর রাত। মেঘের মতো স্তব্ধতা ছেয়ে আছে মিলোসিসের উপর। অতি সন্তর্পণে দুর্বৃত্তদের মতো এগিয়ে চলেছি আমি, স্যার হেনরি কার্টিস আর আমসলো পোগাস। ইতিমধ্যে পথরোধ করে দাঁড়িয়েছিল একজন প্রহরী। আমার সংকেত পেয়ে সরে গেছে। রানীর দেহরক্ষী বাহিনীর অফিসার হিসেবে বিনে বাধায় যেখানে খুশি যাবার অধিকার আমাদের রয়েছে। নিরাপদেই হলঘরে পৌঁছালাম আমরা। ভীষণ স্তব্ধ হয়ে আছে সম্পূর্ণ ঘরটা। ভেতর দিয়ে হাঁটার সময় আমাদের পদশব্দের প্রতিধ্বনি ঘুরে ফিরে বেড়াতে লাগলো দেয়ালে দেয়ালে। শতাব্দী প্রাচীন রাজাদের আত্মা যেন দেহ ধারণ করেছে আবার। জায়গাটা কেমন যেন ভুতুড়ে। কফিনের উপর সাদা ফুলের মতো দেয়ালের জানালাহীন খোলা পথে চন্দ্রলোক এসে পড়েছে মার্বেলের মেঝের উপর। রাদেমাসের মূর্তির কাছে পাশাপাশি দাঁড়ালাম আমি ও স্যার হেনরি। কয়েক ধাপ সরে অন্ধকারের মধ্যে আমসলো পুগাস। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ কার্টিসের দ্রুত শ্বাস সচকিত করে তুলল আমাকে। কোনো সুদূর থেকে ভেসে আসছে ক্ষীণ একটা শব্দ, যেন সারিবদ্ধ মূর্তিগুলো ফিসফিস করে বলছে পুরনো কালের কথা। কাপড়ের খসখস শব্দ কানে এলো। ছোপ ছোপ চাঁদের আলোয় এগিয়ে আসছে একটা ছায়া মূর্তি। একটু পরেই আমাদের মুখোমুখি এসে দাঁড়ালো নাইলে পথা। তার চারপাশ ঘিরে আছে চাঁদের আলোর বৃত্ত। একটা হাত হৃৎপিণ্ডের উপরে, তার নিচে ওঠানামা করছে ধপধপে সাদা বুক। মাথায় ঢিলে করে বাঁধা কারুকার্যময় রুমালে ঢাকা পড়েছে মুখের একটা পাশ। আর এতে করে সৌন্দর্য আরও বেড়ে গেছে তার। কারণ সৌন্দর্য রহস্যময় কিছুটা কল্পনায় গড়ে নেয়ার জিনিস। কারণ সৌন্দর্য রহস্যময়, কল্পনায় কিছুটা ঘুরে নেয়ার জিনিস। সম্পূর্ণ উন্মোচিত হলে তার মহিমা খর্ব হয়। রক্তমাংসের খোলস ছেড়ে শেষ যেন স্বর্গের দেবীতে রূপান্তরিত হয়েছে। দুজনেই বউ করলাম। আমি এসেছি, ফিসফিস করে বলল সে, কিন্তু খুব বিপদ মাথায় করে। তোমরা জানো না আমাকে কিভাবে পাহারা দিয়ে রাখা হয়। পুরোহিতের দল, সোরাইস, রক্ষী সবাই নজর রাখে আমার উপর, এমনকি নাচটাও। সাবধান হওয়া দরকার ওর। মাটিতে পা ঠুকলো সে। আমি রানী, ইচ্ছে করলে এখনও প্রতিশোধ নিতে পারি। সাবধান হোক ও, নইলে হাতটা ওর হাতে তুলে দেওয়ার বদলে হয়তো গরদানটাই নিয়ে নেব। হাসল সে। তুমি আমাকে আসতে বলেছ ইনকুবু, নিশ্চয় রাষ্ট্রীয় কোনো কাজে। কারণ সবসময়ই তুমি চিন্তা করো রাষ্ট্র এবং জনসাধারণের মঙ্গলের কথা। তাই তো এলাম। তবে অন্ধকারে একা আসতে ভয় লেগেছে। আবার হাসল সে। আমি কিছুটা দূরে সরে যেতে চাইলাম, কারণ রাষ্ট্রীয় কথা সবার না শোনাই ভালো। কিন্তু রানী আমাকে যেতে দিল না। তুমি ভালো করেই জানো নাইলে কথা, বললেন স্যার হেনরি। সেসব কোনো কথা বলার জন্যে আমি তোমাকে ডাকিনি। রসিকতা ছেড়ে যা বলার সোজাসুজি বলাই ভালো। আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে চকিতে যেন একটা দীপ্তি খেলে গেল নাইলে পোথার মুখে। তুমি বলছো আমায় ভালোবাসো, নিচু স্বরে বলল সে। কথাটা শুনতে সত্যিই মনে হচ্ছে, কিন্তু ঠিক কী করে বুঝবো কথাটা সত্যি? কথাটা শুনতে সত্যিই মনে হচ্ছে, কিন্তু ঠিক কী করে বুঝবো কথাটা সত্যি?
তবু বলে চলল সে, আমাকে ভালোবাসার জন্যে তার কাছে আমি কৃতজ্ঞ, কারণ জাতি হিসেবে তাদের কাছে জুভেন্ডি কিছুই না। আমার ক্ষুদ্র ভালোবাসা তার কাছে কিছুই নয়, কিন্তু তার ভালোবাসাই আমার কাছে সব কিছু। কিন্তু কেমন করে আমি বুঝবো, বলেই চলল সে, জুভেন্ডিতে প্রথম পুরুষে কথা বলার খুব চল। সে একমাত্র আমাকেই ভালোবাসে। কেমন করে বুঝবো? আমাকে ফেলে সে নিজের দেশে ফিরে যাবে না? বলে দাও, এসব কেমন করে জানবো আমি? দুটো হাত একত্র করে স্যার হেনরির দিকে চেয়ে রইল সে। নাইলে কথা, বললেন স্যার হেনরি। আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কতখানি ভালোবাসি এটা কি করে বোঝাবো? ভালোবাসা পরিমাপ করার কি কোনো উপায় আছে? তবু চেষ্টা করে দেখি। জীবনে অন্য কোনো মেয়ের দিকে কখনো তাকাইনি, এ কথা বলবো না, তবে ভালোবেসেছি শুধু তোমাকেই। মৃত্যু পর্যন্ত এ ভালোবাসা অটুট থাকবে, মৃত্যুর পরও থাকবে অনন্তকাল ধরে। তোমার কণ্ঠই আমার সঙ্গীত, স্পর্শ জল তৃষ্ণার জল। তুমি থাকলে সুন্দর হবে আমার পৃথিবী, না থাকলে শুধুই অন্ধকার। তোমার জন্যে বাড়িঘর দেশ সব ত্যাগ করতে পারি আমি। তোমার পাশেই আমি বেঁচে থাকতে চাই, নাইলে পোথা মরবো তোমার পাশেই। মূর্তির বেদিতে হেলান দিলেন স্যার হেনরি। খুব ধীরে মাথা তুলল নাইলে পোথা। পরিপূর্ণ দৃষ্টিপাত করল স্যার হেনরির চোখে, যেন পরে পড়ে নিতে চায় তার আত্মার ভাষা। অনেকক্ষণ পর নিচু কিন্তু স্পষ্ট স্বরে কথা বলে উঠল সে, বিশ্বাস করলাম তোমার কথা। যদি কোনো দিন দেখি এ কথা মিথ্যে, তাহলে বুঝবো এই ছিল আমার ভাগ্যে। তোমার হাতে হাত রাখবো আমি, ঠোঁটে রাখবো ঠোঁট। সে ঠোঁট কখনোই অন্য কোনো ঠোঁটের স্পর্শও পায়নি, যে ঠোঁট কখনোই অন্য কোনো ঠোঁটের স্পর্শ পায়নি। এই রাজ্য পবিত্র পাথর ও সূর্যের নামে শপথ করে বলছি, তোমার জন্যেই বেঁচে থাকবো আমি, মরতে হলে মরব। শপথ করছি, মৃত্যু ও তার পরবর্তীকাল পর্যন্ত। অবশ্য মৃত্যুর পরে যদি সত্যিই কোনো জগৎ থাকে, শুধু তোমাকেই ভালোবেসে যাব। এখন থেকে তোমার ইচ্ছেই হবে আমার ইচ্ছে, তোমার পথই আমার পথ। এরপর ওদের মধ্যে আর কি কথা হয়েছিল বলতে পারবো না। আমি এগিয়ে গিয়েছিলাম অ্যামস্লোপোগাসের দিকে। গিয়ে দেখি চিরচরিত ভঙ্গিতে ইনকোসি কাছে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে বুড়ো জুলু। মুখে অদ্ভুত এক হাসি নিয়ে দেখছে স্যার হেনরি ও নাইলে পোথার কাণ্ড। মাকুমাজন, বলল সে, হয়তো বুড়ো হয়ে যাবার জন্যেই এমনটা মনে হচ্ছে আমার, কিন্তু তোমাদের সাদা মানুষদের চালচলন আমি কখনো ঠিক বুঝে উঠতে পারলাম না। তাকিয়ে দেখো, কেমন করছে একজোড়া ঘুঘু। কিন্তু আমি ভেবে পাই না এত ঝামেলার দরকারটা কি। তার একজন বউ দরকার, তার দরকার একজন স্বামী, তাই তো? তাহলে ইনকুবু বলদ টলদ দিয়ে ব্যাপারটা চুকিয়ে ফেলছে না কেন? এতে করে কত ঝামেলার হাত থেকে বাঁচা যাবে। আমরাও রাতে ঘুমাতে পারবো। তা নয়, শুধু গুজুর গুজুর ফুচুর ফুসুর করবে আর চপচপ করে চুমো খাবে। যত সব পাগলামি, ধুত্তর। 1.25 ঘন্টা পর ঘুঘুজোড়া এলো। কার্টিসকে কিছুটা বোকার মতো দেখাচ্ছে, আর মার্বেলের মেঝের উপর চন্দ্রলোকের সৌন্দর্য নিয়ে কথা বলছে নাইলে পোথা। আমার একটা হাত ধরে সে বলল, যেহেতু আমি তার প্রেমিকের খুব প্রিয় বন্ধু, অতএব অতএব তারও খুব প্রিয়। এরপর আমসোপ্লোগাসের কুড়ালটা নিয়ে কৌতূহলের সাথে পরীক্ষা করলো সে। বলল, তাকে বাঁচানোর জন্যে হয়তো একদিন এই কুড়ালটার প্রয়োজন পড়বে। আমাদের দিকে সুন্দর করে মাথা নোয়ালো সে। তারপর শেষবারের মতো কার্টিসকে এক নজর দেখে হারিয়ে গেল অন্ধকারে। পরদিন সকালে ঘটনাটা জানানো হলো গুডকে। শুনতে শুনতে সারা মুখ হাসিতে ভরে গেল তার। কিন্তু ঘটনাটা কাউকে, বিশেষ করে সোরাইসকে কোনো মতেই বলা যাবে না শুনে কিছুটা হতাশ হলো সে। কিছুক্ষণ পর যথারীতি সভাকক্ষে গেলাম আমরা। কিন্তু গতরাতের ঘটনার সাথে আজকের এতই পার্থক্য হলো যে মনে মনে না হেসে পারলাম না। যদি দেয়াল কথা বলতে পারতো, নিশ্চয় অদ্ভুত গল্প শোনাতো তারা। মেয়েরা এতটা অভিনয় করতে পারে। নাইলে পোথা সিংহাসনে আসন গ্রহণ করার
খানিক পর অফিসারের পূর্ণ সাজে সজ্জিত হয়ে এলেন স্যার হেনরি। কিন্তু সিংহাসনের সামনে দাঁড়িয়ে তিনি যখন মাথা নোয়ালেন, নিতান্ত অবহেলা ভরে অভিবাদন গ্রহণ করেই মুখ একপাশে ঘুরিয়ে নিল নাইলে প্রথা। আজকের সবাই লোক গিজগিজ করছে, কারণ সারা শহরে একটা গুজব ছড়িয়ে পড়েছে যে আজ নাচটা খোলাখুলি বিয়ের প্রস্তাব দেবে রানীকে। পুরোহিতের দল নিয়ে এসেছে আগুন। মাঝে মাঝে প্রতিহিংসা পরায়ণ চোখে আমাদের দিকে তাকাচ্ছে সে। কর্মচারীদের নিয়ে এসেছে প্রায় সমস্ত জমিদার। তাদের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে নাচটা। গভীর চিন্তা ভরে ঘন ঘন কালোদাড়ি নাড়া দেখে বোঝা যাচ্ছে অস্বাভাবিক একটা অস্বস্তিতে ভুগছে সে। দরকারি কাগজপত্র সই করার দীর্ঘ কাজটা শুরু হলো। একের পর এক কাগজ এগিয়ে দিচ্ছে কর্মচারীরা। সই করে যাচ্ছে দুই রানী। কাজটা শেষ হবার পর আমাদের তিনজনকে লর্ড বলে ঘোষণা করা হলো। বেশ কিছু জমি বরাদ্দ দেওয়া হলো আমাদের নামে। ওদিকে ফিসফিসানি শুরু হলো জমিদারদের মধ্যে। দাঁত কিরমির করতে লাগলো নাচটা। ঘোষণা শেষ হবার পর এগিয়ে গিয়ে নাইলে প্রথাকে অভিবাদন করল নাচটা। প্রার্থনা জানালো একটা আবেদন পেশ করার। ঈষৎ ফ্যাকাশে হয়ে গেল নাইলে প্রথার মুখ। তবু প্রত্যভিবাদন করে আবেদন পেশ করার অনুমতি দিল সে। কোনো ঘোর প্যাচের মধ্যে গেল না নাচটা। সরাসরি বিয়ের প্রস্তাব করে বসলো। রানী কিছু বলার আগেই কথা বলে উঠল আগুন। নানা যুক্তি দিয়ে বোঝালো এ বিয়ে রাজ্যকে শক্তিশালী করবে, নিশ্চিত করবে সিংহাসনের অধিকার, সূর্য দেবতার আশীর্বাদও পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এ বিয়ে অবশ্য সত্যি যুক্তিযুক্ত, কিন্তু কুমারীর হৃদয় তো আর সবসময় রাজনীতির অনুশাসন মেনে চলতে পারে না। প্রধান পুরোহিতের বক্তব্য শেষ হতে জবাব দেওয়ার জন্য তৈরি হলো নাইলে প্রথা। হঠাৎ ঝুঁকে পড়ে সোরাইস তার কানে কানে বলল, জবাব দেওয়ার আগে ভালো করে ভেবে দেখো। মনে হচ্ছে তোমার কথার উপরে নির্ভর করছে আমাদের সিংহাসন। নাইলে প্রথা কোনো কথা বলল না। মৃদু হেসে আবার সিংহাসনে হেলান দিল সোরাইস। সত্যি কথা বলতে কি, শুরু করলো নাইলে প্রথা, আমার মতো সাধারণ একজন মেয়েকে বিয়ে করতে চেয়ে খুবই সম্মান প্রদর্শন করেছে নাচটা। উপরন্তু আগুন বলেছে এ বিয়েতে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যাবে। আমি মত দিলে বোধ হয় বিয়েটা পড়াতে একটু দেরি করবে না সে। তোমাকে ধন্যবাদ নাচটা, তোমার কথা আমি কোনোদিনই ভুলব না। কিন্তু কথা হলো, এখন বিয়ে করার কোনো রকম ইচ্ছে আমার নেই। তোমাকে আবার ধন্যবাদ নাচটা বলে উঠে পড়ার মতো একটা ভঙ্গি করলো সে। রাগে অপমানে প্রায় দড়ির মতোই কালো হয়ে গেল নাচটার মুখ। সুন্দর বক্তব্যের জন্যে রানীকে অসংখ্য ধন্যবাদ বলল সে। তার কথাগুলো জমা রইবে আমার অন্তরের অন্তঃস্থলে। এখন আরেকটা আবেদন পেশ করছি। আমি ফিরে যেতে চাই উত্তরে, আমার নিজের শহরে। আমার প্রস্তাবে রানী হা কি না বলা পর্যন্ত আমি ওখানেই থাকব। ইতিমধ্যে আগন্তুক জমিদারদের নিয়ে রানী যদি আমার ওখানে বেড়াতে যায় খুবই খুশি হব। আমার দেশ গরিব, আমরা গরিব পাহাড়ি, তবে 30,000 সৈন্য আছে আমাদের। আশা করি অভ্যর্থনায় কোনো ত্রুটি হবে না। নাচটার মুখে বিদ্রোহের প্রায় পরিষ্কার ঘোষণা শুনে চুপ মেরে গেল দরবারের সবাই। কিন্তু ঝাঁঝিয়ে উঠল নাইলে প্রথা, যাব, নিশ্চয়ই যাব নাচটা। আগন্তুক জমিদারদের সাথে নিয়েই যাব। যেসব পাহাড়িরা তোমাকে যুবরাজ বলে ডাকে তাদের প্রত্যেকের বদলে 2জন করে নিয়ে যাব। যারা আমাকে ডাকে রানী বলে, ততদিন পর্যন্ত বিদায়। বেজে উঠল ভেরি। সিংহাসন ত্যাগ করল 2 রানী। আমি বাড়ি ফিরলাম আসন্ন গৃহযুদ্ধের চিন্তা ভারাক্রান্ত মন নিয়ে। এরপরের কয়েকটা সপ্তাহ কিছুই ঘটল না। লোক জানাজানির ভয়ে খুব একটা সাক্ষাৎ করল না কার্টিস ও নাইলে প্রথা। তবে কিছু করুক বা না করুক, খুব মৃদু আকারে অন্ধকার ঘরে মাছির গুঞ্জনের মতো শুরু হয়ে গেল গুজব। 17 যে আশঙ্কাটাকে এতদিন মনে হচ্ছিল সুদূরের মেঘের মতো, সেটাই এখন ধীরে ধীরে ঝড়ের আকার ধারণ করছে। অর্থাৎ স্যার হেনরির প্রতি উতলে উঠছে
সুরাইসের ভালোবাসা। স্যার হেনরি পড়েছেন মহাফাপড়ে। সুরাইসকে খুলে বলতে পারছেন না তার বোনকে বিয়ে করবেন। এদিকে সুরাইসের পেছনে অযথা লেগে রয়েছে গুড। দুর্দশার মধ্যেই হাস্যকর সব কাণ্ড করছে গুড। তার একটা হলো লেখালেখি। এ ব্যাপারে আমাদের তিনজন শিক্ষকের মধ্যে সবচেয়ে গম্ভীরটির পরামর্শ গ্রহণ করতে লাগলো সে। কিন্তু সম্পূর্ণ নতুন কোনো ভাষায় কবিতা বা গান রচনা করা কি চারটিখানি কথা? ফলে শেষমেশ গুডের প্রেমের গানের অবস্থা হলো এরকম: আমি তোমাকে আমি তোমাকে চুমো খাবো, ওগো আমি তোমাকে চুমো খাবো। ইউরোপের দক্ষিণাঞ্চলের দেশগুলোর মতো জুভেন্ডিসেও সেরিনাইড এর প্রচলন আছে। অনেক সম্ভ্রান্ত বংশের মেয়েকে উদ্দেশ্য করে গাওয়া হয় পৃথিবীর যাবতীয় অর্থহীন গান, কিন্তু তাতে কেউ কিছু মনে করে না। তো এই প্রথার সুযোগ নিতে মনস্থ করল গুড। স্থানীয় একটা জিথার বগল দাবা করে সে রওনা দিল সুরাইসের ঘরের উদ্দেশ্যে। আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ওর গানের চোটে ছুটে গেল ঘুম। জানালার কাছে গিয়ে দেখি পরিপূর্ণ চাঁদের আলোয় দাঁড়িয়ে রয়েছে গুড। পরনে ঢেউ খেলানো লম্বা সিল্কের আলখাল্লা, মাথায় উট পাখির পালক লাগানো টুপি। ওর গান শুনে পরিচারিকাদের ঘরগুলো থেকে ভেসে আসছে চাপা হাসি, কিন্তু সুরাইসের ঘর একেবারে নিস্তব্ধ। ভাবসাব দেখে মনে হলো সারা রাতেও শেষ হবে না এই স্বরচিত প্রেমের গানের পালা। সুতরাং জানালা দিয়ে মাথা বের করে চেঁচিয়ে উঠলাম, দোহাই লাগে গুড, যে কাজটা করতে চাচ্ছ সেটা সেটা সবাইকে এভাবে না জানিয়ে চুপি চুপি সেরে ফেলো। আমরাও একটু ঘুমাই। চমকে উঠে থেমে গেল গুড। সিরাতের মতো এখানেই সেরিনাইড এর পরিসমাপ্তি। জীবনের দুঃখময় করুণ ঘটনাগুলোর মাঝেও কিছু না কিছু কৌতুক লুকিয়ে থাকে, যেগুলো আমাদের মানসিক দিকটা সজীব রাখে। মানুষের জীবনে সেন্স অব হিউমার একটা অমূল্য জিনিস। বোর্ড স্কুলগুলোতে এ ব্যাপারে শিক্ষাদান পদ্ধতি চালু করা উচিত, বিশেষ করে স্কটল্যান্ডের গুলোতে। তো এসব ক্ষেত্রে সাধারণত যা হয়, স্যার হেনরি যতই এড়িয়ে যেতে চাইলেন ততই আগ্রহ বাড়ল সোরাইসের। শেষমেশ একদিন ঘটে গেল চূড়ান্ত ঘটনা। বাজ পাখি নিয়ে শিকারে বেরিয়েছে গুড। স্যার হেনরি ও আমি বসে বসে আলোচনা করছি সোরাইস সম্বন্ধে। এমন সময় চিঠি নিয়ে হাজির হলো এক সভাদূত। লর্ড ইনকুবুকে এই মুহূর্তে ব্যক্তিগত কক্ষে ডেকে পাঠিয়েছে রানী সোরাইস। ওহ, গুঁয়ে উঠলেন স্যার হেনরি, আমার বদলে আপনি গেলে হয় না? না, স্পষ্ট করে বললাম আমি। এর চেয়ে বরং বন্দুক হাতে আহত হাতির মোকাবেলা করব। আপনার ব্যাপার আপনিই সামলান। একটা সাম্রাজ্যের বিনিময়েও এই কাজে যাব না আমি, কিন্তু আমাকে আদেশ করার কি অধিকার আছে এই রানীর? আমি যাব না। যেতে আপনাকে হবেই, কারণ আপনি তার অফিসার একজন। আপনি যে আদেশ পালন করতে বাধ্য এটা সে ভালো করেই জানে। তো আর কি, যাই। এখন পিঠে একটা ছুরি ঢুকিয়ে না দিলেই হয়। আমার বিশ্বাস এই কাজটা সে অনায়াসেই পারবে। ভয়ে ভয়ে রওনা দিলেন তিনি। চুপচাপ পৌনে 1 ঘন্টার মতো বসে থাকার পর ফিরলেন তিনি। যাবার সময় যেমন দেখেছিলাম অবস্থা তার চেয়েও খারাপ। মতটত কিছু দেন তো, ফ্যাঁসফেঁসে গলায় বললেন তিনি। এক পাত্র ওয়াইন হাতে ধরিয়ে দিয়ে জানতে চাইলাম, ব্যাপারটা কি? ব্যাপার? ঝামেলা যদি সত্যিই কিছু থাকে তো সেটা শুরু হলো কেবল। আপনার এখান থেকে সোজা চলে গেলাম সোরাইসের ব্যক্তিগত কক্ষে। জায়গাটা বেশ সুন্দর। সিল্কের একটা কৌচে বসে একা একা জিথার বাজাচ্ছে সে। প্রথমটায় আমাকে লক্ষ্যই করল না, এক মনে জিথার বাজালো আর মাঝে মাঝে গাইল অপূর্ব গান। অবশেষে মুখ তুলে চাইল সে, হাসলো। তাহলে এসেছো তুমি, বলল সে। আমি ভাবলাম হয়তো রানী লাইলে পোথার কাজে গেছো। তুমি তো সবসময় ওর কাজ নিয়েই ব্যস্ত থাকো। তবে সত্যিই তুমি অনুগত বটে। এই কথায় মাথা নোয়ালাম আমি। হ্যাঁ, তোমার সাথে আমার কথা আছে, বসো। সরে জায়গা করে দিল সে। তা কি করে হয়, বললাম আমি।
রানীর পাশে তো আমি বসতে পারি না। আমি বলছি তুমি বসো, বলল সে। অজ্ঞাত বসতে হলো আমাকে। নিচু স্বরে দু একটা কথা বলা ছাড়া কালো কালো দু চোখ মেলে আমার দিকে তাকিয়ে রইল সে। ওর কালো চুলের মধ্যে গোজা ছিল একটা সাদা ফুল। সেটার দিকে চেয়ে চেয়ে পাপড়িগুলো গুনতে লাগলাম। কিন্তু এভাবে কতক্ষণ কাটে? অবশেষে ওর দৃষ্টিতে চুলের সৌরভে নাকি অন্য কোনো কারণে ঠিক জানি না, মনে হলো যেন সম্মোহিত হয়ে পড়েছি। অনন্তকাল পরে যেন জেগে উঠল সে। বলল, ক্ষমতা ভালোবাসো ইনকুবু? বললাম, ধরেন বললাম, ধরনে ছোট বড় হলেও ক্ষমতা কেনা ভালোবাসে। বেশ, ক্ষমতা তুমি পাবে, বলল সে। ঐশ্বর্য ভালোবাসো? বললাম, বাসি। ঐশ্বর্য তুমি পাবে। সৌন্দর্য ভালোবাসো? বললাম, ভাস্কর্য ও স্থাপত্য শিল্প খুবই ভালো লাগে আমার। এ কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল সে। তখন একটা নার্ভাস তখন এতটা নার্ভাস হয়ে পড়েছিলাম যে পাতার মতো থরথর করে হাত পা কাঁপছিল। মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু আমি একেবারেই অসহায়। সে যেন আমাকে জাদু করেছিল। ইনকুবু, অবশেষে বলল সে, রাজা হতে চাও? তোমাকে গোটা জুভেন্ডিসের রাজা করতে চাই আমি। সেই সাথে তুমি হবে সোরাইসের স্বামী। শান্ত হয়ে এখন আমার কথা শোনো। হৃদয়ের গোপন কথা এদেশের কাউকে বলিনি, কিন্তু তুমি বিদেশি, তোমার কাছে আমার লজ্জা নেই। রাজমুকুট তোমার পদতলে গড়াগড়ি খাচ্ছে ইনকুবু। সেই সাথে তুমি পাবে এমন একটি মেয়েকে যাকে অনেকেই কামনা করে। এখন তোমার কি বলার আছে বলো। তোমার কথা মধুবর্ষণ করুক আমার দুই কানে, সোরাইস। বললাম আমি, এভাবে কথা বলো না, কারণ তুমি যা চাইছো তা হতে পারে না। আমি তোমার বোন নাইলে পোথার বাগদত্তা। ও ছাড়া অন্য কাউকে তো আর আমার পক্ষে ভালোবাসা সম্ভব নয়। কথা শেষ করে অত্যন্ত আতঙ্কিত চোখে তাকালাম সোরাইসের দিকে। কথা বলার সময় দুহাতে মুখ ঢেকেছিল সে। উঠে দাঁড়াতে দেখলাম ছাইয়ের মতো সাদা হয়ে গেছে দুহাত। চোখ জোড়া জ্বলছে ধকধক করে। কিন্তু চুপ করে থাকায় আতঙ্ক আরও বাড়ল আমার। পাশের একটা টেবিলের উপর রাখা ছিল একটা ড্যাগার। তার দৃষ্টি ওটার উপর দিয়ে ঘুরে এলো আমার দিকে, যেন খুন করার চিন্তা ভাবনা চলছে মনে। কিন্তু ওটা সে তুলে নিল না। অবশেষে একটা মাত্র শব্দ উচ্চারণ উচ্চারণ করলো সে, ভাগো। এক মুহূর্ত আর দেরি করলাম না। হাঁপ ছাড়লাম বাইরে এসে। আরেক গ্লাস ওয়াইন দেন তো। স্যার হেনরির কথা শুনতে শুনতে মাথা ঝাঁকালাম আমি। ঘটনা তো মারাত্মক আকার ধারণ করেছে। কোন কবি যেন বলেছেন, মেয়েদের ঘৃণার কাছে নরকের আগুনও তুচ্ছ। বিশেষ করে সে মেয়ে যদি আবার হয় রানী। আর সে রানী যদি আবার হয় সুরাইসের মতো। কোনো সন্দেহ নেই, ভয়াবহ বিপদ ঘনিয়ে এসেছে আমার মাথার উপর। নাইলে পোথাকে এখনই সব কিছু জানানো উচিত, বললাম আমি। আর জানানোর জন্যে আমার যাওয়াই ভালো। আপনার কথায় তার মনে অন্য সন্দেহ জাগতে পারে। আজ রাতে তার রক্ষীদের প্রধান কে? গুড। তাহলে তো খুবই ভালো হলো। কোনো ঝামেলায় পড়তে হবে না। তবে আমার মনে হয় গুডকেও এসব কথা খুলে বলা দরকার। যা ভালো বোঝেন। আমি আর ভাবতে পারছি না, বললেন স্যার হেনরি। খুব আঘাত পাবে বেচারি। নিশ্চয় লক্ষ্য করেছেন সুরাইসের ব্যাপারে ওর একটা বিশেষ আগ্রহ আছে। তা ঠিক। থাক, ওকে বলার দরকার নেই। খুব শিগগিরই নিজেই সব কিছু জানতে পারবে। এখন আসল কথায় আসুন। সুরাইস কিন্তু নাস্তার সাথে হাত মেলাবে। যে যুদ্ধের পূর্বাভাস পাচ্ছি, সেরকম যুদ্ধ বুঝি কয়েক শতাব্দীর মধ্যে জুভেন্ডিসে হয়নি। ওই দেখুন কাণ্ড। সুরাইসের ব্যক্তিগত কক্ষ থেকে ছুটে বেরিয়ে আসা দুজন দূতের দিকে আঙুল নির্দেশ করলাম আমি। আসুন আমার পিছে পিছে। স্পাই গ্লাস নিয়ে ছুটলাম আমাদের ছাদের উপরের টাওয়ারটার দিকে। প্রাসাদের দেয়ালের উপর দিয়ে তাকাতে প্রথমে চোখে পড়ল এক দূত ছুটেছে মন্দির অভিমুখে। সে যে রানীর চিঠি নিয়ে চলেছে আগুনের কাছে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই।
কিন্তু আরেক দূত গেল কোথায়? হঠাৎ চোখে পড়ল তাকে, ঘোড়ায় চেপে তীরবেগে ছুটে চলেছে শহরের উত্তর দিকের দরজা দিয়ে। আরে, বললাম আমি, সোরাইস তো দারুণ তৎপর মেয়ে দেখছি। খুব দ্রুত কঠিন আঘাত হানবে সে। আপনি তাকে অপমান করেছেন। অপমানের সেই দাগ মোছার জন্যে রক্তের নদী বইয়ে দিবে সে। আর সে নদীতে হয়তো আপনার রক্ত মিশবে, যদি সে ধরতে পারে আপনাকে। আমি নাইলে পথার কাছে চললাম। আপনি এখানেই বসে বসে সাহস ফিরিয়ে আনার চেষ্টা করুন। জেনে রাখুন, সাহসেরই হবে এখন সবচেয়ে বেশি প্রয়োজন। যদি আমার কথা ভুল হয় বুঝব। মানব চরিত্র উপলব্ধির বৃথা চেষ্টা করেছি 50 বছর ধরে। রানীর কাছে যেতে কোনো অসুবিধে হলো না। তবে সে আশা করছিল কার্টিসকে আমাকে দেখে খুব একটা খুশি হলো না। ওর কি হয়েছে বলো তো? মাকুমাজন এলো না কেন? অসুখ করেছে? বললাম, যথেষ্ট ভালো আছে সে। তারপর অকারণ কথা আর না বাড়িয়ে খুলে বললাম সমস্ত ঘটনা। শুনতে শুনতে রেগে আগুন হয়ে গেল সে। এরকম একটা গল্প বলার জন্যে তুমি আমার কাছে এলে কোন সাহসে? চিৎকার করে উঠল সে। আমার প্রভু, আমার বোন সোরাইসের সাথে প্রেম করছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ক্ষমা করো রানী। আমি বলেছিলাম সোরাইসই প্রেম করছে তোমার প্রভুর সাথে। থাক, আর কথার জাল বুনতে হবে না। দুটো কথার মধ্যে কি পার্থক্য আছে? একজন দিচ্ছে, আরেকজন নিচ্ছে, কিন্তু উপহারটা ঠিকই পাচ্ছে কেউ না কেউ। তাহলে দুজনের মধ্যে কে বেশি অপরাধী? এ নিয়ে মাথা ঘামাবো কেন? সোরাইস, ওকে ঘৃণা করি আমি। সোরাইস আমার বোন, তাছাড়া সে রানী। প্রলোভন না দেখালে একজন রানী অতটা নিচে নামতে পারে না। কবি সত্যি কথাই বলেছে যে পুরুষ মানুষ হলো সাপ, তাকে ছুলেও বিষ লাগে, কেউ তাকে ধরে রাখতে পারে না। তোমার মন্তব্যটি চমৎকার রানী, কিন্তু আমার মনে হয় কবিকে তুমি ভুল বুঝেছ। তুমি ভালো করেই জানো তোমার কথাগুলোর মধ্যে বোকামি ছাড়া আর কিছু নেই। আর এখন বোকামি করার সময় নয়। কি বললে? রাগে ফেটে পড়ে পা ঠুকল সে। আমার প্রতারক প্রভু কি গল্পটা বলার সাথে সাথে আমাকে অপমান করতেও বলেছে? বিদেশি হয়ে একজন রানীর সাথে এভাবে কথা বলার সাহস তোমার আসছে কোত্থেকে? আসছে সাহস, আসছে। এখন শোনো, যে সময়টা তুমি এই বাজে রাগের পেছনে ব্যয় করবে, সেটা কেড়ে নেবে তোমার সিংহাসন আর আমাদের জীবন। ইতিমধ্যে সোরাইসের দূত ঘোড়ায় চেপে রওনা হয়েছে উত্তরে। দিন তিনেকের মধ্যেই ক্ষুধার্ত সিংহের মতো এসে পৌঁছবে নাশটা। উপত্যকার পর উপত্যকা ছেয়ে যাবে সোরাইসের সৈন্যে। তাছাড়া প্রতিটা শহর, এমনকি ছোট ছোট গ্রামে ঘুরে ঘুরে পুরোহিতেরা জনসাধারণকে বোঝাবে বিদেশিদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া তাদের পবিত্র কর্তব্য। ব্যাস, এই হলো আমার গল্প। একেবারে শান্ত হয়ে এসেছে নাইলে পোথা। সুন্দর মাথা মোটা মেয়ের রূপ ত্যাগ করে আবার রানীর বৈশিষ্ট্য ফিরে পেয়েছে সে। রূপান্তরটা হয়েছে অত্যন্ত দ্রুত, কিন্তু সম্পূর্ণ। খুব দামি কথা বলেছ তুমি, মাকু মাজন। বোকামির জন্যে ক্ষমা করো আমাকে। তুমি ভাবছো সোরাইস যুদ্ধ চাপিয়ে দেবে আমার উপর। দিক, কিন্তু খুব একটা সুবিধে করতে পারবে না। শূন্য লোকজন শুধু ওরই নেই, আমারও আছে। আমার পতাকা দেখলে দলে দলে ওরা ঝাঁপিয়ে পড়বে যুদ্ধে। আজ রাতেই পাহাড়ের চূড়ায় চূড়ায় জ্বলে উঠবে আমার আলোক সংকেত। ওর সৈন্যদল ও শক্তিকে গুঁড়ো করে দেব আমি। তাড়াতাড়ি ওই পার্চমেন্ট আর কালি দাও আমাকে, আর পাশের ঘরের অফিসারটাকে ডেকে নিয়ে এসো। লোকটা বিশ্বাসী। সাথে সাথে পাশের ঘরে গেলাম আমি। বয়স্ক শান্ত চেহারার মানুষটা এসে মাথা নোয়ালো রানীর উদ্দেশ্যে। তার নাম কারা। এই নাও পার্চমেন্ট, বলল নাইলে পোথা। এটাই তোমার হুকুমনামা। ভালো করে লক্ষ্য রাখবে রানী সোরাইসের ঘরগুলোর উপর। কেউ যেন ওখানে ঢুকতে বা বেরোতে না পারে। যদি ভুল করো, মাসুল হিসেবে কিন্তু জীবন দিতে হবে। এ কথায় একটু চমকে উঠল লোকটি, কিন্তু মুখে শুধু বলল,
রানীর ইচ্ছে মতোই কাজ হবে। সে চলে যাবার পর স্যার হেনরির কাছে দূত পাঠালো নাইলে প্রথা দূত পাঠালো নাইলে প্রথা একটু পরেই ভীষণ একটু পরে ভীষণ অস্বস্তি মাখা এক চেহারা নিয়ে হাজির হলেন তিনি। ভাবলাম আবার বুঝি ফেটে পড়বে নাইলে প্রথা, কিন্তু না, মেয়েদের বোঝা খুব কঠিন। শান্ত গলায় সে শুধু বলল, গুরুত্বপূর্ণ ব্যাপারে পরামর্শের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। তবে তার দৃষ্টি ও হাবভাব দেখে মনে হলো সে বিষয়টা মোটেই ভুলে যায়নি, বরং এখন চেপে রাখছে পরে ব্যক্তিগতভাবে বোঝাপড়ার জন্যে। খানিক পরেই অফিসারটি ফিরে এসে বলল, সোরাইস নেই। এরকম পরিস্থিতিতে জুভেন্ডিসের অভিজাত মেয়েদের প্রথা অনুসারে সে গেছে মন্দিরে, বেদির সামনে বসে ধ্যান করবে সারা রাত। পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলাম আমরা। তারপর শুরু হলো কাজ। সমস্ত বিশ্বাসী জেনারেলদের ডেকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হলো। বিশ্বাসী জমিদারেরা তখনই নেমে পড়ল তাদের অধীনস্থ লোক ও উপজাতীয় সংগ্রহের কাজে। রাত নামার আগেই সিলমোহর করা নির্দেশসহ জনাভিষেক দূত পাঠিয়ে দেওয়া হলো দূরবর্তী শহরগুলোর শাসকদের উদ্দেশ্যে। এছাড়া নিয়োগ করা হলো অনেক গুপ্তচর। রাত 8টায় যে যার ঘরে ফিরলাম আমরা। দুঃখ করে আলফোন্স বলল, দুপুরে আমরা না আসায় তার তৈরি অত সুন্দর ডিনারটা নষ্ট হয়ে গেল। বলা বাহুল্য, কিছুদিন থেকে সে আবার লেগে পড়েছে রাঁধুনির কাজে। গুড শিকার থেকে ফিরে কাজে গেছে, এ সংবাদটাও দিল আলফোন্স। ইতিমধ্যেই প্রত্যেকটা দরজায় প্রহরীর সংখ্যা দ্বিগুণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আপাতত ভয়ের কিছু নেই। গুডকে এখনই ডেকে পাঠিয়ে সমস্ত সমস্ত কিছু জানানোর জন্যে ব্যস্ত না হলেও চলবে। খেয়ে দিয়ে বিশ্রাম নেওয়াটাই এখন সব থেকে বেশি প্রয়োজন। তবে তার আগে কার্টিস আমসোলোপোগাসকে বললেন, নাইলে প্রথার কক্ষের আশেপাশে একটা চক্কর লাগিয়ে আসতে। রানী আমসোলোপোগাসকে প্রাসাদের যেখানে খুশি ঘুরে বেড়াবার অধিকার দিয়েছে। সেও মাঝে মাঝে গভীর রাতে প্রাসাদের আনাচে কানাচে ভূতের মতো ঘুরে বেড়ায়। কালো মানুষেরা সাধারণত রাতের অন্ধকারে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে। প্রিয় কুড়ালটা তুলে নিয়ে চলে গেল বুড়ো জুলু। আমরাও শুয়ে পড়লাম। মনে হলো মাত্র কয়েক মিনিট ঘুমিয়েছি। তারপরই জেগে গেলাম অদ্ভুত এক অস্বস্তিতে। খালি মনে হচ্ছিল কেউ যেন ঘরে ঢুকে তাকিয়ে রয়েছে আমার দিকে। তাড়াতাড়ি উঠে বসতেই অবাক হয়ে দেখি উষাকাল সমাগত, আর আমার কোচের পায়ের দিকে দাঁড়িয়ে রয়েছে আমসোলোপোগাস স্বয়ং। আবছা ধূসর আলোয় অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছে ওকে। কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো? কড়া গলায় বললাম আমি। এভাবে ঘুম থেকে জেগে ওঠা মোটেই আরামদায়ক কোনো ব্যাপার নয়। বোধহয় আধ ঘন্টা। মাকুমাজন, তোমার সাথে একটা কথা আছে। বলো, কী কথা? ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গেছে আমার। রাতে ইনকুবুর কথা মতো সাদা রানীর ঘরের কাছে গেলাম। তার ঘরের পাশে ছোট ছোট দুটো ঘর। প্রথমটায় বুগুয়ান একা থাকে। সেই ঘরের সামনে দাঁড়িয়েছিল একজন প্রহরী। হঠাৎ মনে হলো দেখি তো ওর চোখ এড়িয়ে যেতে পারি কিনা। পারলাম। দ্বিতীয় ঘরটার কাছে গিয়ে লুকিয়ে রইলাম একটা থামের পেছনে। এই ঘরটার পরেই রানীর শোবার ঘর। হঠাৎ দেখি কালো একটা মূর্তি এগিয়ে আসছে আমার দিকেই। একজন মেয়ে, হাতে একটা ড্যাগার। মেয়েটার অজান্তে পেছনে পেছনে আসছে আরেকজন বুগুয়ান। জুতো খুলে হাতে নিয়েছে। মোটা শরীরের জন্যে পায়ের কোনো শব্দ উঠছে না। আমার সামনে দিয়ে যেতেই তারার আলো পড়ল মেয়েটার মুখের উপর। মেয়েটি কে তাই বলো না? অধৈর্য হয়ে জানতে চাইলাম আমি। সোরাইস। বুগানো চলে গেল আমার সামনে দিয়ে। এবার পিছু নিলাম। প্রথমে মেয়েটা, তার পেছনে বুগুয়ান, তার পেছনে আমি। মেয়েটা জানে না বুগুয়ানের কথা, বুগুয়ান জানে না আমার কথা। তো শেষমেশ সোরাইস গিয়ে থামলো সাদা রানীর ঘরের সামনে। বাঁ হাতে পর্দাটা ফাঁক করে ঢুকে পড়ল ঘরের ঘরের ভেতরে। পেছনে পেছনে বুগুয়ান ও আমি। ঘরের একেবারে প্রান্তে রানীর বিছানা।
গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সে। ভারী নিঃশ্বাস পড়ছে। চাদরের উপর একটা হাত পড়ে আছে। লম্বা ছুরিটা উঁচিয়ে বিছানার দিকে ছুটে গেল সোরাইস। একবারও পেছন ফিরে তাকানোর কথা ভাবল না। বিছানার একেবারে কাছে পৌঁছে গেছে। এমন সময় তার বাহু ছুঁল বুগুয়ান। চোখের পলকে ঘুরে দাঁড়ালো সে। ঝিক করে উঠল ছুরিটা। লোহার চামড়া গায়ে না থাকলে মারাই পড়তো বুগুয়ান। এই প্রথম সে জানতে পারল মেয়েটা আসলে কে। বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। অবাক সোরাইসও কম হয়নি। কোনো কথা জোগালো না তার মুখে। কিন্তু প্রায় তখনই সামলে উঠে ঠোঁটের উপর আঙুল রাখলো সে। তারপর দুজনই বেরিয়ে এলো ঘর থেকে। এত কাজ দিয়ে সোরাইস গেল যে তার পোশাকে ছোঁয়া লাগলো আমার গায়ে। অতি কষ্টে দমন করলাম খুন করার ইচ্ছেটা। প্রথম ঘরটায় প্রথম ঘরটার সামনে দাঁড়িয়ে বুগুয়ানকে ফিসফিস করে কী সব বলল সে। আমি বুঝতে পারলাম না। এভাবে কথা বলতে বলতে দ্বিতীয় ঘরটার সামনে গেল তারা। মনে হলো সে যেন কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু মাথা নাড়তে নাড়তে বুগুয়ান শুধু বলল, না, না, না। বুগুয়ান যেন একবার প্রহরীদের ডাকতে চাইল। ঠিক সেই সময়ে কথা বন্ধ করে বড় বড় দু চোখ মেলে সে চাইল বুগুয়ানের দিকে। সাথে সাথে তার রূপে একেবারে অভিভূত হয়ে পড়ল বুগুয়ান। তারপর হাত বাড়িয়ে দিল সে। বুগুয়ান চুমো খেলো সেই হাতে। ভাবলাম এবার এগিয়ে গিয়ে সোরাইসকে ধরবে। কারণ এখন বুগুয়ান পুরোপুরি মেয়ে বনে গেছে। শুভ ও অশুভ পার্থক্য করে দেখার ক্ষমতা লোপ পেয়েছে তার। হঠাৎ দেখি সোরাইস উধাও। উধাও কথাটা ছুটে বেরিয়ে গেল আমার মুখ থেকে। হা চলে গেল। আর একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমে আচ্ছন্ন মানুষের মতো দেয়ালের দিকে তাকিয়ে রইল বুগুয়ান। খানিক পর সেও চলে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমিও ফিরে এলাম। এতক্ষণ যা বললে আমসলো পোগাস। বললাম আমি। তা কি সত্যি নাকি স্বপ্ন দেখেছ আজ রাতে? জবাবে বাঁ হাতের মুঠি খুলে খাঁটি ইস্পাতের একটা ড্যাগারের 3 ইঞ্চি মতো ফলা দেখালো সে। যদি স্বপ্নই দেখে থাকি মাখুমাজন, তাহলে দেখো স্বপ্নে কি পেয়েছি। ছুরিটা বুগানের বুকে লেগে ভেঙে গেছে। ফিরে আসার সময় তুলে নিয়েছি আমি। 18। অ্যামথ্রোপোগাসকে একটু দাঁড়াতে বলে তাড়াতাড়ি কাপড় পরে নিলাম আমি। তারপর দুজন মিলে ছুটলাম স্যার হেনরির ঘরে। সেখানে গল্পটা আবার পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে গেল অ্যামথ্রোপোগাস। শুনতে শুনতে কার্টিসের মুখটা হলো দেখার মতো। হায় ঈশ্বর, বললেন তিনি। আমি আরাম করে ঘুমাচ্ছি, আর ওদিকে নাইলেপথা মারা পড়েছিল প্রায়। সব কিছুর জন্যই আমি দায়ী। কি শয়তানি ওই সোরাইস। আমথ্রোপোগাস ওকে কেটে ফেললেই বেশ হতো। আমি চুপ করে রইলাম, কিন্তু মনে মনে এটা না ভেবে পারলাম না যে নাইলেপোথাকে বলা কথাগুলো যদি কার্টিস সোরাইসকে বলতে পারতেন, তাহলে হয়তো হাজার হাজার মানুষের প্রাণ রক্ষা পেত। গল্প শেষ করে উদাস ভঙ্গিতে নাস্তা করতে গেল আমথ্রোপোগাস। এদিকে গল্প শুরু হলো আমার ও স্যার হেনরির। গুড সম্বন্ধে যা তা বলতে লাগলেন তিনি। বললেন তাকে আর বিশ্বাস করা যায় না, কারণ ইচ্ছে করে সে সুরাইসকে পালাতে দিয়েছে। তার উচিত ছিল ওকে আইনের হাতে তুলে দেয়া। অর্থহীন অনেক কথাও বললেন তিনি। আমি শুধু ভাবলাম কত সহজে আমরা অন্যের দুর্বলতাকে আক্রমণ করে বসি, অথচ নিজেদের ব্যাপারে আমাদের কত দরদ। সত্যি বন্ধু, অবশেষে বললাম আমি। আপনার এই কথাগুলো শুনলে কেউ ভাবতেই পারবে না যে গতকাল আপনি স্বয়ং ওই মেয়েটির সাথে দেখা করতে গিয়ে কিছুটা আসন্ন হয়ে পড়েছিলেন। এখন মনে করুন, নাইলেপোথায় যদি সোরাইসকে হত্যা করতে গিয়ে আপনার হাতে ধরা পড়ত, তাহলে তাকে প্রকাশ্যে দরবারে অপমান বা আগুনে পুড়িয়ে মারার ব্যাপারে এতটা আগ্রহ কি থাকতো আপনার? অতদিনের পুরনো বন্ধুকে এক কথায় অবিশ্বাসী বলার আগে সম্পূর্ণ ঘটনাটা একবার গুডের চোখ দিয়ে বিচার করে দেখুন। আমার কথাগুলো চুপচাপ হজম করার পর তিনি খোলাখুলি স্বীকার করলেন, গুডের সম্বন্ধে সত্যি অনেক অন্যায় কথা বলে ফেলেছেন। ভুল করলে ভুল স্বীকার করতে পারাটা স্যার হেনরির চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু গুডের সাফাই গাইলেও
এটা অস্বীকার করার উপায় নেই যে খুবই বিশ্রী একটা ব্যাপারে জড়িয়ে গেছে সে। অত্যন্ত জঘন্য একটা হত্যাকাণ্ড সংগঠিত হতে যাচ্ছিল, অথচ হত্যাকারীকে হাতে পেয়েও সে ছেড়ে দিয়েছে। অন্যান্য অপরাধের পাশাপাশি সে হয়ে পড়েছিল একটি মেয়ের হাতের পুতুল। একজন পুরুষের পক্ষে কোনো বিবেকহীনা, সত্যি বলতে কি যে কোনো মেয়ের হাতের পুতুল হয়ে পড়ার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। মনে মনে ভাবছি কী উপায় করা যায়, কারণ গোটা ব্যাপারটাই কেমন জট পাকিয়ে গেছে। হঠাৎ চত্বরের দিক থেকে ভেসে এলো একটা কলরব। আমস্লোপোগাস ও আলফোন্সের গলা চিনতে পারলাম। ভীষণ ক্রুব্ধ কণ্ঠে অভিশাপ দিচ্ছে আমস্লোপোগাস, আর আলফোন্স ছাড়ছে আতঙ্কিত চিৎকার। ঘটনা কি দেখার জন্যে তাড়াতাড়ি করে বাইরে যেতেই চোখে পড়ল এক হাস্যকর দৃশ্য। তীরবেগে দৌড়াচ্ছে ছোট্ট ফরাসিটা, পেছনে পেছনে প্রকাণ্ড একটা গ্রেহাউন্ডের মতো ছুটে আসছে আমস্লোপোগাস। আমরা বাইরে বেরোতেই ফরাসিটাকে ধরে মাথার উপর তুলে নিল সে। কয়েক ধাপ দূরেই একটা ঘন ঝোপ, অনেকটা গার্ডেনিয়ার মতো দেখতে এক জাতের ফুল ফুটেছে সেখানে, কিন্তু গোটা ঝোপটাই ছোট ছোট কাঁটায় আবৃত। অনেক চিৎকার ধস্তাধস্তি করা সত্ত্বেও সেই ঝোপের উপর ছুঁড়ে মারল সে বেচারি আলফোন্সকে। পায়ের ডিম ও গোড়ালি ছাড়া আর গোড়ালি ছাড়া তার গোটা দেহটাই ঢুকে গেল ঝোপের মধ্যে। আর নিজের কাজে খুব খুশি হয়ে বাহু দুটো ভাঁজ করে গভীর মনোযোগ সহকারে ফরাসিটার পা ছোড়াছুড়ি দেখতে লাগলো আমস্লোপোগাস। কি হচ্ছে কি এসব? ছুটে গেলাম আমি। লোকটাকে মেরে ফেলতে চাও নাকি? বের করো ওকে।